টিপস আমরা ব্যবহার করতে পারি যেকোনো কোয়েশ্চেন আনসার দেওয়ার সময়, বা কিভাবে পড়বো এইসব কথাবার্তা বলার হয়তো সময় থাকে না, কারণ সিলেবাস ধরে আমাদের পড়তে হয়। তো আলাদা করে এই সেশন গুলো একটু অ্যাটেন্ড করার চেষ্টা করো সবাই, যাতে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। তো এখন স্ক্রিনটা শেয়ার করছি, একটু বলবে যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমেই টিচিং অ্যাপটিটিউড আমরা যে আমাদের ফার্স্ট ইউনিট, পেপার 1 এর একদম প্রথম ইউনিট, এবং শুরুই হচ্ছে আমাদের সিলেবাস এটা দিয়ে, মানে নেটের সিলেবাস বা সেটের সিলেবাস যাই বলি, প্রত্যেকটা সিলেবাসই শুরু হচ্ছে আমাদের টিচিং অ্যাপটিটিউড। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ মানে আমরা আসলে নেট পাস করতে চাই বা সেট পাস করতে চাই শিক্ষকতা করার জন্য, কলেজের শিক্ষক হবার জন্য। তো কিভাবে পড়াবো বা একজন টিচারের কেমন মনোভাব হওয়া উচিত তার শিক্ষার্থীদের প্রতি, বা তার নিজের আহ, পড়ানোর যে টিচিং টেকনিক বা টিচিং মেথড বা পড়ানোর পদ্ধতি সবকিছুর প্রতি তার কেমন মনোভাব হবে, কেমন ভাবে তার স্কিলকে ডেভেলপ করবে, লার্নারের প্রতি কি মনোভাব, প্লাস লার্নারের শিক্ষকের প্রতি কি মনোভাব, এই সমস্ত কিছুর আলোচনাই হচ্ছে টিচিং অ্যাপটিটিউডের একটা একটা ভিত বলা চলে। তো আমরা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন যদি দেখি শুরুতেই, যেটা আসলে কি, যেটা যেটা একটা টিচিং কে তুলে ধরে, শিক্ষকতা, আমাদের টিচিং প্রসেস, এবং যেটা আন্ডারস্ট্যান্ড করে কিসের জন্য, টিচিং মেথডোলজি মানে একটা বিশাল ব্রড এরিয়া, যার মধ্যে রয়েছে আমাদের প্ল্যানিং, কি পড়াবো আমরা, ক্লাসে ঢোকার আগে আমরা নিজেরা প্ল্যানিং করি কি পড়বো কি করাবো, কিরকম ভাবে তাদের প্রশ্ন করব, কি পদ্ধতিগুলো ব্যবহার করব পড়ানোর ক্ষেত্রে, কেমন ইন্টারাকশন হবে, কেমন কমিউনিকেশন হবে, তাদের সঙ্গে শিক্ষার্থীদের নিড ইন্টারেস্ট এগুলো বোঝার চেষ্টা করব, কিভাবে কেমন প্রশ্ন করা উচিত, কেমন ইভ্যালুয়েশন নেব যাতে ফিডব্যাক আমার অবজেক্টিভস অনুযায়ী হয়, বা আমার যে উদ্দেশ্যটা আছে, যে বিষয় পড়াবো তার একটা উদ্দেশ্য, সেটা কতটা ফুলফিল হলো, সবটাই একটা মেথোডোলজির মধ্যে আবদ্ধ। তো বিভিন্ন লার্নিং থিওরিজ, হ্যাঁ, যেগুলো আমরা অলরেডি আমাদের সাইকোলজি পোর্শনে যারা এডুকেশনের স্টুডেন্ট তারা অলরেডি জানো, কিন্তু যারা এডুকেশন বিষয়ের বাইরে আছো তাদেরকেও কিন্তু লার্নিং থিওরিজ গুলো বিশেষ করে পড়তে হবে, যদিও এগুলো খুব ডিটেলে আমাদের সিলেবাসে নেই, কিন্তু এগুলো বেসিক হিসাবে কিন্তু জানা উচিত, কারণ এগুলোর উপর ভিত্তি করেই সমস্ত টিচিংটা নির্ভর করছে। টিচিং বা লার্নিং যে যে প্রসেস, সেটা কিন্তু লার্নিং থিওরিজ এর উপর ভিত্তি করে পুরোটাই তৈরি, বা বিচরণটাও সেরকমই। তো এগুলো সমস্ত মিলিয়ে এফেক্টিভ কমিউনিকেশন, ইভ্যালুয়েশন টেকনিক্স, এগুলো সমস্তই হচ্ছে টিচিং অ্যাপটিটিউডের একটা বিশাল এলাকা। তো আমাদের মোটামুটি স্যার যেটা বললেন, অজিত স্যার শুরুতেই বলেছেন যে মোটামুটি মিনিমাম 4টে কোয়েশ্চেন থাকে, এবং আমরা ধরে নেওয়া যায় যে 4 থেকে 5টা কোয়েশ্চেন আমাদের এখান থেকে পড়ে, এবং এটা হচ্ছে এমন এরিয়া যেন ভুল না হয়, এবং ভুল হওয়ার চান্স খুবই কম, কারণ এখানে বেশিরভাগ কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। যদি বুঝে উত্তর দিই না আমরা, কোনোদিন এটা ভুল হবেই না, কারণ মেমোরি বেসড উত্তর যেগুলো হয়ে থাকে সেগুলো অনেক সময় মনে হয় কি আমরা পড়ে আসিনি বা আমাদের জানার এলাকার বাইরে, কিন্তু এই প্রশ্নগুলো সবটাই আমাদের একটু বোধ থেকে বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে দিতে হয়, ফলে মনে হয় না কখনোই এই প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, যদি খুব ভালোভাবে সেগুলো বুঝে পড়া যায়। এবং আরেকটা কথা এই প্রসঙ্গে বলবো যে কোনো বইতে এরকম কোনো বই নেই যেখানে তুমি কোনো একটা নির্দিষ্ট টপিক, যেমন যেমন বলছি ধরো টিচিং কিভাবে এফেক্টিভ হবে, তার কিছু ধরো পরীক্ষায় কিছু কোড দিয়েছে, তো এরকম কোনো বই নেই যে আমি এই 10টা কোড মুখস্থ করবো আমি সবটা কমন পাবো, কখনোই হয় না। লার্নার ক্যারেক্টারিস্টিক্স, টিচারের কি ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কখনোই কোনো বইতে তুমি একটা বইতে পাবে না, হ্যাঁ, কারণ এটা সবটাই আমরা বোধ বা আন্ডারস্ট্যান্ডিং থেকে দিই, বা কনসেপ্ট থেকে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে কনসেপ্টটা গঠন হবে, কিছুই না, আমরা সবাই এই প্রসেসের মধ্যে দিয়েই বড় হচ্ছি, তাই না? আমরা হয়তো মানে কোন একটা টপিক ধরো, ধরো এনভায়রনমেন্টের কোন একটা টপিক বা আইসিটির কোন একটা টপিক, আমরা হয়তো সরাসরি তার মধ্যে দিয়ে যাই না বা মুখস্থ করতে হয় জিনিসটাকে, কিন্তু আমরা সবাই একসময় ছাত্র ছিলাম, এবং কেউ না কেউ তোমরা এখন শিক্ষকতার সঙ্গে হয়তো যুক্ত,
তাহলে ছাত্র শিক্ষক কেমন হবে আমরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই আসলে চলেছি। হ্যাঁ, তো এই প্রসঙ্গটা আমরা অনুভব করতে করতে যাচ্ছি। তো সেগুলো একটু যদি কনসেপ্ট আমরা ভেবে নিজেদের অভিজ্ঞতা থেকে ভাবি, কখনোই টিচিং অ্যাপটিটিউডের কোয়েশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা প্রথম যেটা আমাদের আজকে যে আমাদের আলোচনার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে কি যে কি শর্টকাট ট্রিপ হতে পারে বা কি ট্রিক্স বা টিপস আমরা ইউজ করব যার জন্য আমাদেরকে কোনো কোশ্চেন ভুল হবে না বা কেমন করে উত্তর দেব। এখানে আমরা কোনো থিওরি বেসড কিছু আলোচনা এখন করব না। আমরা যেটা করব মানে টিচিং অ্যাপটিটিউডের সবচেয়ে ভালো 5টাই ঠিক হবে বা 4টেই ঠিক হবে তার একমাত্র উপায় হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করা। হ্যাঁ, কারণ কোনো বইতে তুমি এইটুকু বই পড়ে আমি উত্তর দিলে আমার সব হবে এমনটা নয়। আইসিটির ক্ষেত্রে এটা হতে পারে, এনভায়রনমেন্টের ক্ষেত্রে হতে পারে, হায়ার এডুকেশনে হতে পারে, কারণ ওটা ফিক্সড একটা জিনিস আছে। এটার বাইরে সেরকম প্রশ্ন আসবে না বা এটা মুখস্থ করলে আমার হবে। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেন বা কনসেপচুয়াল কোশ্চেন আমাকে বুঝে উত্তর দিতে হবে। তার জন্য কি করতে হবে? কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন যত বেশি প্র্যাকটিস করবে সবাই, তত বেশি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে যে আচ্ছা এই অপশন থাকলে এইগুলোই উত্তর হচ্ছে। হ্যাঁ, এবং সেটা তুমি যত করবে তত দেখবে যে একটা তোমার মধ্যে ধারণাই এসে যাবে যে আচ্ছা এটাই উত্তর। এখানে দেখো যে হাউ টু অ্যাটেম্প টিচিং অ্যাপ্টিটিউড কোয়েশ্চেন্স, তার মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, আরো আমরা পরে দেখবো। অনেক কিছুই থাকে, যেমন যে আমরা সবসময় স্টুডেন্টসদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা 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 ট্রিক্স বলা যেতে পারে, যে আমি সবটাই ভাববো আমার লার্নারদের যেটা সবচেয়ে বেশি উপকার করবে সেইটা হবে আমার উত্তর। 4টে অপশন থাকতে পারে, সবটাই আমার লার্নারের উপকার করতে পারে, এফেক্টিভ হতে পারে, কিন্তু সবচেয়ে যেটা বেশি এফেক্ট করছে স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখার চেষ্টা করব, সেটাই কিন্তু আমাদের উত্তরে থাকে। যত আনসার কি যত প্রিভিয়াস ইয়ারের মেলাবার চেষ্টা করবে, দেখবে যে সবচেয়ে যেটা স্টুডেন্টকে হেল্প করছে সেটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, এইটা হচ্ছে একটা মেন জিনিস মাথায় রেখে যখন কোশ্চেন করবো, আনসার আমি আজকে এনেছি 6টা কোশ্চেন, দেখাবো যে কিভাবে আমরা খুব কম সময়ে কিভাবে আমরা উত্তরগুলো দেবো। আচ্ছা, আর কি যে আর দেখো যে ওয়েলফেয়ার, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট, এই টার্ম গুলো খুব ইম্পর্টেন্ট। এটা মাথায় রেখে উত্তর দিতে হবে সবসময়। যে কোনো জিনিসই ফেভারেবল ফর স্টুডেন্টসদের ফেভারে যাবে। যে কোনো জিনিস, যে কোনো প্রশ্ন যখনই দেবে, মানে সেরকম বেসিসের প্রশ্ন থাকলে দেখবে স্টুডেন্ট ওয়েলফেয়ার করছে যেটা, সেটাই হবে আমার উত্তর। তো এটা আমরা কোশ্চেন না করলে বোঝা যাবে না, কোশ্চেন করব আমরা, কয়েকটা এনেছি। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক কিছু ট্রিক্স, যেগুলো আমাদের বারবার তোমার মানে নিজেদের খাতার মধ্যে লিখে রাখবে, যে টেবিলে পড়ো সেখানে লিখে রাখবে। হ্যাঁ, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। সব যে কোনো ইউনিট বা যে কোনো তোমরা যে যে বিষয় থেকে আসো না কেন, এই কটা পয়েন্ট সবার জন্য ইম্পর্টেন্ট, সব বিষয়ের জন্য, যে প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে। কি প্র্যাকটিস? প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পেপার, যে কোনো এমসিকিউ। হ্যাঁ, যত পারবে এমসিকিউ প্র্যাকটিস করো, যত প্রশ্ন উত্তর দেবে। থিওরি কিন্তু বেশি দিন টেকে না। থিওরি আমি পড়লাম, আমার খাতায় একটা থিওরি লিখে রেখেছি, একটা নোট, সেটা বছর বছর পড়ে যাচ্ছে, কিন্তু নেট পাস করছি না। কারণ থিওরি যেটা করছি না সেটা একটা ফিক্সড জিনিস, কিন্তু প্রশ্ন হয় অনেক রকম ভাবে। হ্যাঁ, প্রশ্নের না ধরন একটা ভ্যারাইটি আসে, অনেক রকমের ভ্যারাইটি অফ কোয়েশ্চেন তুমি দেখতে পাবে, যেখানে দেখবে যে থিওরি আমার একটা জিনিস জেনে গেছি, কিন্তু সেটাকে অ্যাপ্লাই করছি কিভাবে, সেটা কোয়েশ্চেন না করলে কখনো তোমরা করতে পারবে না। তাই যতই পড়ো না কেন বই খাতায় প্র্যাকটিস করো, কোয়েশ্চেন প্র্যাকটিস করো, বেসিক জিনিসগুলোকে মাস্টারি করা। বেসিক যে জিনিসগুলো আছে, যেমন ধরো আমি টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে বলবো লার্নিং থিওরিজ গুলোকে বেসিক হিসেবে ধরো। লার্নিং থিওরিজ যা যা আছে সেগুলোকে ভালো করে ধরা, কিন্তু এখন মানে এখন খুব ডেপথে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, এখন পুরো যে সিলেবাস আছে পুরো বহু সেরকম কিন্তু কোয়েশ্চেন আসে না, তারপর স্ট্যাটিস্টিক্স থেকে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, মানে এনআরটি সিআরটি থেকে কোয়েশ্চেন আসছে, ধরো স্কিউনেস, এগুলো মানে এগুলো স্ট্যাটের জিনিস সমস্ত কিছু, সেগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। সেগুলো কিন্তু টিচিং এর সঙ্গে সরাসরি মানে পুরো প্রসেসের সঙ্গে সরাসরি যুক্ত, এরকম কোয়েশ্চেন কিন্তু আসছে। ফলে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, উপর উপর পড়লে চলবে না। আর টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একটা বিশাল বড় জিনিস। আমার আমার স্যার যেটা বললেন যে 35 থেকে 40টা প্রশ্ন যদি আমাকে ঠিক করতে হয়, তাহলে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে বিশাল একটা ভাইটাল ফ্যাক্টর। কারণ আমি যদি খুব স্লোলি করি, আমার খুব বেশি হলে 20 থেকে 22টা হবে উত্তর করতে পারবো আমি। হ্যাঁ, আমার খুব স্পিডে ডিআই করতে হবে, খুব স্পিডে কমিউনিকেশন করতে হবে, খুব স্পিডে কম্প্রিহেনশন করতে হবে, খুব স্পিডে ওগুলো। কারণ ম্যাথস বা এই ডিআই এই প্রশ্নগুলোতে আমাদের অনেক টাইম লাগে। তো টাইম ম্যানেজমেন্ট
শুধু ওতে লাগে তা না, এই যে টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রেও না টাইম লাগে, বুঝতে সময় লাগে। কি বলছে, 2-3 বার করে প্রশ্ন পড়ি। প্রশ্ন কতবার পড়বে? একবার। ঠিক আছে, কোনো প্রশ্ন দুবার রিপিট হবে না। যে কোনো প্রশ্ন পড়বে কিন্তু একবার, সেইভাবেই পড়তে হবে। হ্যাঁ, দ্বিতীয়বার পড়ার সুযোগ নেই নেটের মতন পরীক্ষায়, এত কম টাইমে। মক টেস্ট দেবে, মক টেস্ট মানে কি, এই প্র্যাকটিসটা কি বলেছি, উইদাউট টাইম লিমিটেশন। হ্যাঁ, মানে তুমি যে কোনো সময় টাইম, উইদাউট টাইম, কোনো টাইমের লিমিটেশন তুমি রাখোনি, প্র্যাকটিস করছো। কিন্তু মক টেস্টে অবশ্যই টাইম মেনে করতে হবে তোমার প্র্যাকটিস। হ্যাঁ, মক টেস্ট মানে কি, যে তোমার যে নির্ধারিত সময় পেপার 1 করো, সেই নির্ধারিত সময়ের মধ্যে যেরকম পরীক্ষায় দাও সেরকম মক টেস্ট দিতে হবে, পরীক্ষার মতন করে, টাইম মেনে। আর কি, ওয়ার্ক অন স্পিড এন্ড অ্যাকুরেসি। স্পিড যত বেশি, যার স্পিড সে তত বেশি 40টা টার্গেট করতে পারবে, না হলে হবে না। যতই জানো তুমি সব জানো, বাড়িতে এসে বাকি 10-15টা করে ফেলছো, কিন্তু সেখানে গিয়ে করতে পারোনি, কারণ তোমার স্পিড নেই। তুমি স্পিডে করতে পারছো না, অ্যাকুরেটলি করতে পারছো না। ঠিক আছে, তো স্টে আপডেটেড, নিজেকে আপডেট রাখো। যত বেশি প্র্যাকটিস করবে ওটাই আপডেট হওয়া, এর বেশি কিছুই নেই। কিছুই নেই, আর শুধু প্র্যাকটিস করো, দেখো খুব সহজ মনে হবে। আমি আমার পোর্শনটার কথাই বলছি, কিন্তু সব পোর্শনের ক্ষেত্রে একই জিনিস। যত প্র্যাকটিস করবে তত বেশি দেখবে যে কনসেপ্ট গুলো না পুরো গেঁথে যাচ্ছে, কিছু আর মনে হচ্ছে না। পরীক্ষার আগে যাচ্ছ, মনে হচ্ছে না যে আরেকবার পাতা উল্টাই খাতাটার। হ্যাঁ, মনেই হবে যে আমি তো ওইগুলো বহুবার পরীক্ষা দিয়েছি, বা এই 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 টার্ম গুলো আমার খুব চেনা। যারা বিশেষ করে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, তাদের জন্য খুব জরুরি যে ইংলিশ এই মানে মক টেস্ট বা প্র্যাকটিস গুলো বারে বারে করা। কারণ তারা বাংলা থেকে, মানে ইংলিশ থেকে বাংলা এরকম মানে করতে চায়, সেখানে গিয়ে সেটা যেন না হয়, ইংলিশটা ইংলিশেই বোঝার চেষ্টা করবে, যাতে পরীক্ষার হলে গিয়ে আমার আবার ওই বঙ্গানুবাদ করার চক্করে আবার সময় না যায়। তো সেটা কি জন্য, সেটা কখন পারবে করতে, যত বেশি প্র্যাকটিস করবে, ওয়ার্ড গুলো জানা থাকবে, আর অসুবিধা হবে না। বাড়িতেই ওই বঙ্গানুবাদ গুলো করে তুমি প্র্যাকটিস করে নিচ্ছে নিজের মধ্যে। ঠিক আছে, এগুলো হচ্ছে খুব বেসিক জিনিস, যেগুলো আমাদের প্রত্যেকের জন্য, মানে প্রত্যেকটা ইউনিটের জন্য খুব জরুরি। শুধু টিচিং অ্যাপটিটিউড না, প্রত্যেকটা ইউনিটের জন্য এগুলো ফলো করো, অবশ্যই রেজাল্ট পাবে। হ্যাঁ, আমাদের আমাদের শুধু প্রতিষ্ঠানের এত ছেলে মেয়ে নেট সেট পাস করছে, অবশ্যই তারা খাটছে, আমরা খাচ্ছি, কিন্তু তারা আমাদের দ্বিগুণ তিনগুণ খাটছে ছেলেমেয়েরা। তো তোমরা নিজেরা এটা নিজেদেরকে করতে হবে, আরো যে নিজেদেরকে সেই পরিশ্রমের মধ্যে নিয়ে যেতে হবে। যেভাবে বলছি, আমি তো গাইড করছি, কিন্তু তোমাকে সেটা করতে হবে, এটাই। আচ্ছা, এবার আমাদের যে কিছু টপিক রয়েছে আমাদের টিচিং অ্যাপটিটিউডে, সেগুলো আমরা সিলেবাস অনুযায়ী তো জানি। তা সত্ত্বেও আমি যারা নতুন, একেবারে একটুখানি জিস্ট করে বলে দিচ্ছি যে কোনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক কিছু আছে, তো কোনটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেইটা আমার একটুখানি বলে দেবো। দেখো, ইউনিট 1-এ যে সাবটপিক 1 আছে, মানে বুলেট 1 যেটা, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেভেলস অফ টিচিং এবং ক্যারেক্টারিস্টিক্স অফ টিচার অ্যান্ড লার্নার। এই দুটো থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন পড়ে। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স টিচারের পড়তে পারে, লার্নারের পড়তে পারে, বা এফেক্টিভ টিচিং বলতে কি বোঝায়, মানে ধরো এই টিচিং বা এই কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে কিন্তু দুটো পড়েই থাকে। ঠিক আছে, এখান থেকে কিন্তু পড়ে থাকে। তো লেভেলস অফ টিচিং বলতে খুব সহজ, এটা একটা নোটের মতন। কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স বা কনসেপ্ট অফ টিচিং, এগুলো কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের জিনিস। এগুলো যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে, এমসিকিউ প্র্যাকটিস করবে, তত বেশি তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে। হ্যাঁ, কারণ এর কোনো বইয়ে, যেটা বলছিলাম, কোনো বইয়ে কোনো নোটস তোমাকে 10টা বা 12টা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিলেও সেটা কখনোই সেটা তোমার শেষ কথা নয়। হ্যাঁ, পরীক্ষার হলে দেখবে আরো একটা কিছু এসছে, নতুন রকমের লাইন, কিন্তু তোমার নিজে পড়লে বুঝবে, আচ্ছা এটা তো হয় না, বা এটা তো হয়। কারণ তুমি নিজে একজন ছাত্র ছিলে, বা নিজে একজন শিক্ষক হয়তো হয়েছো বা হতে চলেছো, তোমার সেই জ্ঞান থাকা উচিত। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে লেভেলস অফ টিচিং এর ক্ষেত্রে আমি বলবো যে এর বেসটা কোনটা, সেটা হচ্ছে আমাদের ব্লুমস ট্যাক্সোনমি। হ্যাঁ, ওতে কিন্তু পরীক্ষায় কোথাও লেখা নেই তোমাদের সিলেবাসে, কিন্তু এটা করতে হবে। এইগুলো আমি রেখেছি এটা বোঝানোর জন্য যে বেস খুব ইম্পর্টেন্ট, বেস খুব জানা ইম্পর্টেন্ট। হঠাৎ মনে হতে পারে কেন এই কোশ্চেন এলো, হ্যাঁ, কিন্তু কোশ্চেন এসেছে, কারণ এর প্রিভিয়াস বেস হিসেবে এগুলো আছে, সিলেবাস হয়তো দেওয়া নেই। তো সাব টপিক 2 তে দেখো, যেখান থেকে কি করব, লার্নার ক্যারেক্টারিস্টিক্স আমরা ওখানেও করেছি, সাব টপিক 1-এ এখানেও আছে। এখানে কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা লার্নার, এটা তো আছেই, প্লাস হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট। ঠিক আছে, এই অংশটা।
হ্যাঁ, এই অংশটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স খুব সহজ জিনিস, তাই এটা না পড়লেও বোধহয় আমরা এমনি উত্তর দিতে পারি। আচ্ছা, তো এখানে পিয়াজের থিওরিটা আছে, যেহেতু আমাদের এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা অ্যাডাল্ট পিরিয়ড এগুলো আছে না, এগুলো তাহলে বেস কোথায়? কোন একটা লার্নিং থিওরি থেকে, তো কোন একটা সাইকোলজিক্যাল বেস আছে, তো এটা হচ্ছে তার বেস। তো এগুলো সম্পর্কে জানা, এটা দিতেই পারে চারটে স্টেজ কি কি ছিল, কি এটাকে সিকোয়েন্সে সাজাও, এরকম দিতে পারে। অ্যাডোলেসেন্ট পিরিয়ড এগুলো কি, এগুলো একটু জেনে রাখা, আমি এগুলো একটু দিয়েছিলাম তোমাদের জানানোর জন্য শুধু, যে এগুলোকে ডিটেলে একটু দেখতে হবে আমাদেরকে। আচ্ছা, সাব টপিক 3 এর ক্ষেত্রে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একদম উপরেরটা, ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিলেটেড টু টিচার লার্নার। টিচার এবং লার্নার এই দুটো বেশি পরিমাণে আসে, ঠিক আছে, যে যারা এফেক্ট করছে টিচিং কে, দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দুটো ভীষণ ভাবে আসে, বাকিগুলো উপর উপর পড়লেও হবে। নেক্সট হচ্ছে সাবটপিক 4। সাবটপিক 4 এ দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অনলাইন এবং অফলাইন ব্যাপারটা, যার মধ্যে তোমাদের এই এই অফলাইনের মধ্যে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই 2 নম্বরের এটা, এবং 3 এই আইসিটি, 3 আইসিটি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা আমি রেড মার্ক করলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা এবার চলে যাব ইভ্যালুয়েশন জন্য। স্যার তো বলেইছেন ইভ্যালুয়েশন থেকে একটা কোশ্চেন থাকেই। হ্যাঁ, ইভ্যালুয়েশন সিস্টেম, যার মধ্যে তোমরা একদম টাইপস গুলো তো করতেই হবে, এখন সিবিসিএস এগুলো খুব ইম্পর্টেন্ট, নতুন যেগুলো শুরু হয়েছে, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, টাইপস এবং সিবিসিএস এর সম্পর্কে ধারণাটা। তো আইসিটি যেহেতু আমরা 4এও করেছি, সাবটপিক 4, তো এখানে কম্পিউটার বেসড টেস্টিং এর মধ্যেও আমরা আইসিটির ওই একই জিনিসই পাবো, তো একটা পড়লে এগুলো ওভারঅল হয়ে যায়। এবার আমরা আসল যে জিনিস সেটা হচ্ছে কোশ্চেন কিভাবে করে একটুখানি আমরা আলোচনা করব, ঠিক আছে। দেখো এখানে কিভাবে আমি অপশন আউট করবো বা কিভাবে জিনিসটাকে পড়বো, একদম সোজা প্রথম লাইন থেকে শুরু করবে। হ্যাঁ, এবং কি বলেছে আমি একবার পড়বে, হ্যাঁ, 2-3 বার পড়ার সময় নেই, তো একবারই পড়তে হবে আমাকে। সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ কনসিস্ট অফ পজিটিভ ফ্যাক্টর। হ্যাঁ, যেটা মনে হবে সেটাকে মনে মনে দাগ দেবে, ওখানে তো দাগ দেওয়ার সিস্টেম নেই তোমাদের। মানে ধরো অত তাড়াতাড়ি তুমি সবকিছু অত দাগ দিয়ে দিয়ে বা অত মনে রেখে রেখে লিখে লিখে এরকম ভাবে করতে পারবে না, তোমার মনে মনে দাগ দেবে সবকিছু, এটা হচ্ছে খুব সেফ জিনিস। হ্যাঁ, পজিটিভ ফ্যাক্টর। আচ্ছা, কন্ট্রিবিউটিং টু এফেক্টিভনেস অফ টিচিং, ঠিক আছে, এই দুটো জিনিস আমি কিওয়ার্ড পেয়েছি, আমাকে না কিওয়ার্ড চুজ করতে হয় প্রশ্নের, প্রশ্নের সব লাইন হুবহু পড়তে নেই, তোমাকে কিছু কিওয়ার্ড চুজ করতে হয়, কি বলেছে। আচ্ছা, আমাকে দুটো জিনিস চেয়েছে, সেটা হচ্ছে পজিটিভ কি ফ্যাক্টর, মানে যেটা ইতিবাচক দিক, কিসের ইতিবাচক দিক? এফেক্টিভনেস অফ টিচিং, একটা শিক্ষণের যে উপকারিতা বা এফেক্টিভ একটা টিচিং হবে, হ্যাঁ, সেটার পজিটিভ ফ্যাক্টর কি হতে পারে, এই আমার প্রশ্ন, ঠিক আছে। তাই দুটো কিওয়ার্ড আমার মনে রাখলাম আমি, আর কিছু পড়বো না। এবার লিস্ট অফ দ্য ফ্যাক্টরস, এইটা পড়ার আগে আমি কোড পড়ে নেব, ঠিক আছে, উত্তরটা আগে পড়বো আমি, এই কোডটা আমার খুব ইম্পর্টেন্ট। কোডে আমায় কি চেয়েছে দেখো, এখানে প্রত্যেকটা কোডে দেখো যে 3টে করে উত্তর আছে, তাই না, 3টে করে অপশন আছে, তাই না, তাতে 3টের বেশি হবে না উত্তর। এখানে কতগুলো আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে, ঠিক আছে, তাহলে 6টা আমার এত আমি পড়বো না, ঠিক আছে, আমার 3টে উত্তর আছে, তো আমি এই তিনটেকেই দেখার চেষ্টা করবো যে কোনটা কোনটা হচ্ছে, যেটা আমি বলবো একদম ভুল সেটা জানো আছে এটা একদম ভুল। তো এফেক্টিভনেস অফ টিচিং, এটা কথা হচ্ছে কি পড়ানোর ক্ষেত্রে, ঠিক আছে, পড়ানোর ক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে, এখানে উত্তর দিয়েই দিয়েছি আমি, কিন্তু তোমরা বাড়িতে যখন করবে আমি টেকনিকটা বলছি কিভাবে করবে, ঠিক আছে। তো এখানে পড়ানোর ক্ষেত্রে যখন কথা হচ্ছে, তাহলে পড়ানো মানে আমি টিচার হিসেবে শুধু পড়াশোনাটাই দেখবো, আমি একটা ক্লাসে পড়াচ্ছি, আমার ক্লাস, আমার স্টুডেন্ট, এই হচ্ছে আমার টিচিং, এর বাইরে আর কিছু নেই। তাহলে দেখো এই 2 নম্বরটা কোনোভাবেই একদমই আসবে না, তাই না, টিচারের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এই যে একটাকে বাদ দিয়েছি, এটা আমি দেখে নেবো কোথায় কোথায় বাদ আছে, ঠিক আছে, তাহলে 1 নম্বরটা কেটে গেল, ঠিক আছে, 3 নম্বরটাও কেটে গেল, বি এখানে এখানে আছে, কেটে দিলাম। এইবার সি ডি এফ, তাহলে সি আর এফ দুটোতেই আছে, এই দুটো উত্তর, তাহলে এ হবে না ডি হবে, এই দুটো দেখলেই আমার হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এই উত্তর এ হবে না ডি হবে, কোনো একটা তো বাদ যাবে, ঠিক আছে, সি আর এফ তো হবেই, কারণ দুটো অপশনেই সি আর এফ আছে, তাহলে ডি আর এর মধ্যে কোনটা আমার বাদ দিতে হবে, তাহলে দুটো আর পড়বো, আর কিছু পড়িনি কিন্তু আমি, তাই না, লিস্ট অফ ফ্যাক্টরস কিছু পড়েছি, বাকি কিছুই পড়িনি, শুধু এবার দেখবো এ
আর ডি তে কি আছে, ঠিক আছে? এতে কি আছে কি বলো? বলছিলাম ম্যাম ডিটা বাদ যাবে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ সে তো হ্যাঁ বাদ যাবে ডিটা, তুমি খুব ভালো দেখে আগেই বলে দিলে, আমি অ্যানালিসিস করে আমি বলছি বলে এত দেরি হচ্ছে। অ্যাকচুয়ালি খুব সেকেন্ডের মধ্যে এটা উত্তর দিতে হবে, আমি এত কথা বলে বলে বলছি বলে তাই খুব খুব 1 সেকেন্ডের মধ্যে এটাকে বাদ দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে কি, ডি তে দেখো আমি চোখের দেখায় যে অ্যাবিলিটি টু প্লিজ স্টুডেন্ট, কোনো স্টুডেন্টকে প্লিজ করবো বা তাকে সন্তুষ্ট করবো এটা কোনো টিচারের অ্যাবিলিটি নয়, বা টিচার ওই করতে ক্লাসে যান না একজন স্টুডেন্টকে কিভাবে প্লিজ করা যায়। ঠিক আছে, তো এটা বাদ, একেবারেই বাদ। সঠিক উত্তর বলেছো তুমি, তাহলে আমার উত্তর হবে অপশন 4। এই পুরোটা যেটা বললাম এতগুলো কথা দিয়ে, এটা খুব সেকেন্ডের মধ্যে হবে। হ্যাঁ আমি এতগুলো 6টা জিনিস পড়িনি, তাই না, 6টা জিনিস আমি পড়িনি। তো এইভাবে হচ্ছে আমাদের উত্তর দিতে হবে, এটা একদিনে হবে না। পরীক্ষার হলে গিয়ে আমি পেরে যাবো, এখন শুনছো তো মনে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আমি করে দেবো, ঠিক না, হয় না। তোমাকে প্র্যাকটিস করতে হবে, এটা এই প্রসেসটাই প্র্যাকটিস করতে হবে। দেখবে তখন সেকেন্ডের মধ্যে জাস্ট তাকাচ্ছ অঙ্কের মতন উত্তর দিয়ে দিচ্ছ, এগুলো যেন অঙ্ক লাগছে। হ্যাঁ এগুলো অঙ্কের মতন জাস্ট তাকাচ্ছ উত্তর দিয়ে দিচ্ছ। ঠিক আছে, এই এত বড় বড় কোয়েশ্চেন বলি না, নেটের কি বড় বড় কোয়েশ্চেন থাকে, পড়তে সময় চলে যায়, না না পড়তে লাগে না, পড়তেই লাগে না। তোমরা অপশন এইভাবে বাদ দেবে। ঠিক আছে, সেকেন্ডটায় চলে যাচ্ছি। এরকম কোশ্চেন বহু পাবে, দেখো এরকম এই ধরনের অ্যাসারশন এবং রিজন, এই ধরনের কোশ্চেন এমন ভাবে তোমরা রেডি হও যাতে হাতে 10 মিনিট থাকে, ঠিক আছে পরীক্ষায়। তাড়াহুড়ো করে না, হাতে যেন 5-10 মিনিট থাকে শেষে, এত স্পিড আনো নিজের মধ্যে। নাম্বার 2, অ্যাসারশন এবং রিজনের মধ্যে দেখো, দ্য পারপাস অফ হায়ার এডুকেশন ইজ টু প্রমোট ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যাবিলিটিস অ্যামং স্টুডেন্টস। পড়া হয়ে গেল। অ্যাসারশন এবং রিজনিং এ সবসময় দেখবে যে উত্তরটা দেখো এখানে, এইখান থেকে উত্তর। আচ্ছা এখানে এই যে যে 4টে উত্তর আছে না, 4টে উত্তরের ধরনটা দেখো কিরকম থাকে, এরকমই থাকে। সেটা হচ্ছে কখনো বলে যে এ ঠিক, আর ঠিক, দুটোই ঠিক, এবং এক্সপ্লেনেশন ভুল না ঠিক, এরকম ধরনের থাকে। তার মানে আমার দুটো লাইনই কিন্তু ইন্ডিভিজুয়ালি ঠিক হতে পারে, ইন্ডিভিজুয়ালি দুটো লাইন ঠিক হতে পারে, তারপরে আমি গিয়ে ভাববো এটা এর রিজন কিনা। বোঝা গেছে? অ্যাসারশন এবং রিজনিং এর এই ধরনের কোশ্চেন যখন অ্যাটেন্ড করবে, দুটো লাইনকে ইন্ডিভিজুয়ালি ভাববে, আচ্ছা আলাদা ভাবে এরা এরা ঠিক, হ্যাঁ এদের এদের অর্থ অনুযায়ী এরা ঠিক, কিন্তু এর সঙ্গে আর এর যে মানে কানেকশনটা সেটা কি আছে না নেই, সেটা পরে ভাববো। তো এখানে এরকম 4টে অপশনও কিন্তু সেই জিনিসটাই এখানে আছে। তো আমি প্রথমে দেখি এর মানেটা কি। দ্য পারপাস অফ হায়ার এডুকেশন টু প্রমোট ক্রিটিক্যাল এন্ড ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যাবিলিটিস অ্যামং স্টুডেন্টস। বাচ্চাদের মধ্যে আমরা হায়ার এডুকেশনের আমরা কি উদ্দেশ্য থাকে, যে বাচ্চাদের মধ্যে যেন ক্রিটিক্যাল এবং ক্রিয়েটিভ থিঙ্কিং ডেভেলপ করে, তাই না, তাদের এই অ্যাবিলিটি গুলো যেন বৃদ্ধি পায়। এটা প্রথম লাইন, এটা ঠিকই কথা বলছে, তাই না, এটা ট্রু, তাহলে এটা ট্রু নিশ্চয়ই, নিঃসন্দেহে। আচ্ছা দ্বিতীয়টা কি, দিস এবিলিটিস, দিস মানে কি, এই দিসটা কারা, তারা হচ্ছে ক্রিটিক্যাল এবং ক্রিয়েটিভ থিঙ্কিং, এই দিস। তো এই দিস এবিলিটিস বলছে এনশিওর করে জব প্লেসমেন্ট। অবশ্যই চাকরি পাওয়ার ক্ষেত্রে আমার যদি ক্রিটিক্যাল এবং ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যাবিলিটি থাকে, আমি তার মানে অন্যের থেকে অবশ্যই এগিয়ে আছি এবং আমি চাকরির ক্ষেত্রে তাড়াতাড়ি চাকরি পাবো, এটাই স্বাভাবিক জিনিস। তাহলে এটাও ইন্ডিভিজুয়ালি ঠিক, কথাটা হিসাবে ঠিক। কিন্তু এবার যদি বলি যে এর রিজন হিসেবে কি এটা ঠিক, না। কারণ হায়ার এডুকেশন মানে শিক্ষার আমাদের সর্বাঙ্গীন লক্ষ্য কি হয়, চাকরি পাওয়া কি না, চাকরি পাওয়া আমাদের লক্ষ্য হয় না, চাকরিটা আমাদের একটা অঙ্গ। হ্যাঁ একটা পড়াশোনা শিখলে একটা বাচ্চা, চাকরি হচ্ছে তার জীবন নির্বাহের একটা একটা উপায়, বা একটা তোমার ওটা আশ্রয়, ওটাকে আমি ভিত্তি করে এগিয়ে যাই। কিন্তু সেই মানুষটা কিভাবে আচরণ করছে, ব্যবহার করছে, তার পার্সোনালিটি কিভাবে ডেভেলপ করছে, সমাজে কিভাবে তার ইতিবাচক প্রভাব আছে, একজন ব্যক্তি হিসাবে, একজন মানুষ হিসাবে, সে তার তার চারপাশের মানুষের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করছে, এই সমস্ত কিছু কিন্তু অ্যাকচুয়ালি, বা সে কোনো সমস্যায় পড়লে কিভাবে তার সমাধান করছে, তার বিচক্ষণ বুদ্ধি কতটা, হ্যাঁ তার ইন্টেলিজেন্স সব জায়গায় কেমন ভাবে সে অ্যাপ্লাই করে, আহ, মানে যে থিওরি পড়ে পড়ে সে অভ্যস্ত সেটাকে বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করছে রিয়েল লাইফে, লাইফ সিচুয়েশনে, এইগুলো একটা একটা কিন্তু আমাদের শিক্ষার উদ্দেশ্য, তাই না, এই ওভারঅল সবটা সর্বাঙ্গীন বিকাশ বলি আমরা। তো আমাদের চাকরি পাওয়াটা শুধু লক্ষ্য নয়, তাহলে কি হবে, উত্তর এখানে কোনটা হবে, অবশ্যই 2, যে বোথ এ আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এইভাবে হচ্ছে উত্তর দিতে হবে। ঠিক আছে, এই অ্যাসারশন ম্যাম রিজনিং গুলো। হ্যাঁ
ম্যাম বলছিলাম ওই এ আর আর মানে আপনি যেটা বললেন ব্যক্তিগতভাবে দুজনকে আগে দেখতে হবে, তাহলে মানে অন্য কোনো কোশ্চেনে যদি এ আর আর থাকে আগে পড়ে না ওটা ঠিক না ভুল দেখে তারপরে হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু পড়বো না আবার চলবে না। হ্যাঁ, ভালো পয়েন্ট ধরেছো তুমি, ভালো বলেছো। আগের কোশ্চেনই দেখলাম সবটা পড়ার দরকার নেই, কিন্তু এখানে হচ্ছে এই দুটো খুব ভালো করে পড়তে হবে, এ এবং আর কে। ঠিক আছে, এই দুটোকে আবার খুব ভালো করে পড়তে হবে। এই অ্যাসারশন রিজনিং এর কোশ্চেনে আবার এটাকে খুব পড়তে হবে, আরটাকে ভালো করে পড়তে হবে মন দিয়ে। তবে গিয়ে আমি তার লিঙ্ক করতে পারবো না। আমি লিঙ্কটা কখন করতে পারবো? যদি আমি দুটোর মানে ভালো করে বুঝি, যে আদৌ এটার রিজন কি। সেটা বুঝতে গেলে আমাকে ভালো করে বুঝতে হবে দুটোর মানে। ঠিক আছে, তো নেক্সট আমরা মোটামুটি এইভাবে একটা মানে আলোচনা করছি, যাতে একটু বোঝা যায়। আচ্ছা, নাম্বার 3টা একটু দেখো, এইটুকুই করি আমরা। নাম্বার 3টা একটু দেখে নি। হুইচ অফ দ্য ফলোইং অ্যাট্রিবিউটস ডিনোট গ্রেট স্ট্রেংথ অফ আ টিচার? ঠিক আছে, তাহলে কিওয়ার্ড কি বেছে নিলাম আমরা? গ্রেট স্ট্রেংথ অফ আ টিচার, এইটুকু মাথায় রেখে নেবে। এবার তুমি উত্তরের দিকে যাবে, যে টিচারের বলছে স্ট্রেংথ কোনটা, কোথায় চলে যাবে? অপশানে চলে যাবে। ঠিক আছে, অপশানে কোনটা আছে দেখো, এখানে দেখো 4টে অপশন আছে, তাই না? এ বি সি ডি। এবার দেখছো যে কিছু জায়গায় 4টেই আছে, আবার কিছু জায়গায় 3টেই আছে। তার মধ্যে দেখছো যে ডিটা সবার মধ্যে আছে। আচ্ছা, তাহলে ডি আমার হবেই, তাই না? ডি আমার হবেই, এটাকে তুমি মনে করে রেখে দিলে। ঠিক আছে, এইভাবে যেভাবে বলছি আর কি, যে এইভাবে তুমি তুমি নিজেকে অ্যানালিসিস করো, নিজে আরো প্রশ্ন করো, যে ডি আমার উত্তরে হবেই, কারণ প্রত্যেকটার মধ্যে ডি আছে। ঠিক আছে, এবার দেখছি যে সিটা দেখছি ম্যাক্সিমামের মধ্যে আছে। দেখো সিটা ম্যাক্সিমামের মধ্যে, তাহলে সিটা একটু পড়ে নিতে কি আছে বলে পড়ে নেবে। উইলিংনেস টু পুট অ্যাজাম্পশনস টু দ্য টেস্ট। ঠিক আছে, যুক্তি সহকারে সবকিছু করা, হ্যাঁ, যুক্তি দেওয়া, যুক্তি সহকারে দেওয়া, লজিক্যাল জিনিস করা, এটা একটা শিক্ষকের একটা একটা বড় স্ট্রেংথ হিসেবে ধরা হয়। তো সিটাও দেখছি, আচ্ছা আমার যাচ্ছে, তাহলে দুটো জিনিস আমি পেয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে ডি এবং সি। এবার দেখবো যে কোনটা আমার বাদ যাচ্ছে একেবারে, যে এ এ জিনিসটা আমার আছে সবার মধ্যে, তো এটা একবার পড়ে নি, তাই না? এ তো সবার মধ্যে আছে, তাহলে এটা পড়ে নি একটু। কিন্তু এ পড়তে গিয়ে দেখছি যে এখানে একটা ভুল দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্টের মধ্যে বলছে টিচারকে ইনভলভ থাকতে হবে কি, ফুল টাইম। ফুল টাইম কেন আমি ম্যানেজমেন্টে ইনভলভ থাকবো? টিচার তো একজন আমি। তো টিচারের কাজ কি? টিচিং করা, ক্লাসরুমের মধ্যে গিয়ে করা। তাহলে আমি সেখানে ম্যানেজমেন্টে ফুল টাইম যদি অ্যাক্টিভ থাকি, তাহলে পড়াবো কখন? তাহলে আমার এই পয়েন্টটা একেবারে ভুল, এ ভুল। তাহলে এ যেখানে যেখানে আছে সব কেটে যাবে, এ যেখানে যেখানে আছে সব কেটে গেল। হ্যাঁ, তাহলে আমার অপশন 2 এখানে রাইট হলো। ঠিক আছে, এছাড়াও আমি আরেকটা জিনিসও করতে পারি এই প্রশ্নটার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি একটা ভুল বের করব। যেহেতু আমার এখানে সব আনসারই দেখছি, প্রায় সব অপশন আছে, তাই আমি একটা ভুল প্রথমে চেষ্টা করব খোঁজার। তাহলে প্রথমটা পড়ে চেষ্টা করবো খোঁজার। হ্যাঁ, প্রথমেই একটু চোখ চোখ বুলিয়ে নেবে যে কোনটা ভুল। প্রথমেই দেখবে ম্যানেজমেন্ট সংক্রান্ত যেখানেই থাকবে টিচারের ক্ষেত্রে, জানবে সেটা ভুল অপশন। ঠিক আছে, যেখানেই টিচিং বা টিচার এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট আসে, ব্যাকগ্রাউন্ড আসে তার, হ্যাঁ, ছেলে মেয়েদের প্লিজ এইসব প্রশ্ন আসে, সেগুলো জানবে সব ভুল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা, আমি বললাম কোশ্চেন করাতে করাতে, যে তোমরা এইভাবে করতে পারো। আরো কোশ্চেন আছে, তোমরা যত টেস্ট প্রশ্ন করবে, দেখবে এরকম নিজেরাই নিজেদের মধ্যে অ্যানালিসিস করছো। হ্যাঁ, নিজেরাই নিজেদের মতন মনে পড়ছে যে আচ্ছা ঠিক তো, ম্যাডাম তো এটা বলেছিলেন, এবং দেখি আরো কিভাবে শর্টে করা যায়। আমি তো একটা পদ্ধতি বললাম, তোমরা নিজেরা মাস্টারি করতে পারো এটার উপরে। হ্যাঁ, তোমরা নিজেরা চেষ্টা করতে পারো, দেখে যে দেখা যাক তো আমি আরো কিছু আরো শর্ট ট্রিক্স করতে পারি কিনা, যাতে আমি আরো স্পিডে করছি উত্তরটা টাইম দেখে। ঠিক আছে, তো আমি মোটামুটি আশা করি একটু কিছু হলেও তোমাদের হেল্প করলাম, কিভাবে কি তোমরা উত্তর দেবে। আরো প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো, এবং আশা করি সবাই খুব ভালো উত্তর দেবে, পরীক্ষা দেবে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি নেট সেটের পেপার 1 নেট সেট জিআরএফ ক্লিয়ারের একটা অন্যতম স্তম্ভ। আজকের ক্লাসের শুরুতেই কিন্তু এই কথাটি দিয়ে আমরা শুরু করেছিলাম, এবং দিন দিন যত যাচ্ছে, শিফট যত বাড়ছে, কোশ্চেনের কনসেপচুয়াল যত বেশি দিচ্ছে, কোশ্চেন যত মডার্ন হচ্ছে, তত কিন্তু পেপার 1 গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অনেকে বলেন, অনেকে ভাবে, এখনো রয়েছে, আমাদের কাছে ফোনও আসে, যে পেপার 1 কি করবো, আমার পেপার 1 15-20টা হলে ঠিক হয়ে যাবে। কিন্তু তাদেরকে বারবার ফলো করে বলি,
99% কেসে দেখা যাচ্ছে যে যদি কেউ সাবজেক্টে 70টাও ঠিক করে, তার হয়তো কাট অফ সেই বছর 100টা কোশ্চেন, কিন্তু পেপার ওয়ানে তাকে 30টা করতে হচ্ছে। কারণ পেপার টু এমন একটা সাবজেক্ট, ম্যাক্সিমাম 70 to 75 যে যার সাবজেক্টে কোশ্চেন রাইট করা যায়, তার বেশি কিন্তু করা চাপ। বাট পেপার ওয়ানে আউট অফ 50 কোশ্চেন রাইট করা যায়, কারণ সেই পটেনশিয়ালিটি পেপার ওয়ানের মধ্যে রয়েছে। ইউজিসি নেট বর্তমানে অল ইন্ডিয়া টপ 5 এক্সামের মধ্যে হল্ড করছে, যেটা ভাবতে পারে না কেউ। সকলে আমরা বিসিএস বলে লাফাই, সিজিএল বলে লাফাই, কিন্তু জানেন কি বিসিএস সিজিএল এর টপ এক্সামের দিক থেকে বিসিএস এর র‍্যাঙ্ক এই মুহূর্তে অল ইন্ডিয়াতে 33, সিজিএল এর হচ্ছে 17। সেখানে কিন্তু ইউপিএসসি 1 নম্বর, তারপরে কিন্তু 4 নম্বরে এই মুহূর্তে টপ এক্সামে ইউজিসি নেট। কেন না? নাম্বার 1 হচ্ছে কোশ্চেনের লেন্থ প্রচুর। পেপার 1 এবং পেপার 2 3 ঘন্টার মধ্যে প্রায় 22 থেকে 25,000 ওয়ার্ড স্টাডি করতে হয়। দ্বিতীয়, টাইম কম। তৃতীয়, কোশ্চেনের ডেটাবেসের থেকে কনসেপ্টে বেশি। এই তিনের কারণেই কিন্তু টাফ থেকে টাফ হচ্ছে। তাই এখানে পেপার 1 কে যদি আমরা প্রথম থেকে বেশি না, ডেলি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যদি ডেলি ধরি, সামনে আর 82 দিন জুন নেটের জন্য এক্সাম। আমাদের স্টুডেন্টদের জন্য আমরা বলে দিচ্ছি কাউন্টডাউন শুরু। প্রতিদিন ক্লাসে কেন গ্রুপে লেখা শুরু করেছি, আজ 82 দিন, আর 81 দিন বাকি, আর 80 দিন বাকি, আর 79 দিন বাকি, বারবার রিমাইন্ডার। তো এই 80 দিন 82 দিন যদি জুন 2025 কে টার্গেট করেন সেশন, নেট সেশনকে, তাহলে কিন্তু আপনি প্রপার ভাবে ডেইলি, যদি বেশি বলবো না, 1.5 থেকে ম্যাক্সিমাম 2 ঘন্টা দিন ডেইলি ডিআই দুটো প্র্যাকটিস করুন 10 মিনিটের মধ্যে। কারণ আপনাকে কেউ ওখানে বেশি টাইম দেবে না, আপনাকে মাইন্ডসেট করতে হবে। কম্প্রিহেনশন 7 থেকে 7.5 মিনিটের মধ্যে 5টা স্ট্র্যাটেজি রয়েছে, স্ট্র্যাটেজি থ্রু প্র্যাকটিস করুন রেগুলার 2 থেকে 3টে। পেপার 1 পেপার 2 মিলে 15টা কম্প্রিহেনশন দেয়, রেগুলার 2টো কম্প্রিহেনশন 15 থেকে 20 মিনিট, ডেইলি 2টো ডিআই 20 মিনিট, ডেইলি লজিক্যাল রিজনিং 10 মিনিট, ম্যাথমেটিক্যাল রিজনিং 10 মিনিট, 60 মিনিটস, ডেইলি ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড 10 মিনিট, 70 মিনিটস, ডেইলি থিওরি বাদ বাকি 40 থেকে 50 মিনিটের মধ্যে 30 মিনিট নতুন পাঠ করুন, 10 মিনিটস পার ডে রিভিশন দিন, 4 ডেজ 4 দিন পর পর রিভিশন, এন্ড 10 মিনিট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করুন এবং ফুটনোট করুন পার ডে। এই যে বললাম প্রায় 2 ঘন্টা কাছাকাছি একটা শিডিউল। ঠিক পেপার 1 এ এই শিডিউলটা ফলো করলে আপনি যদি রেগুলার, আজও বলছি 82 দিন করেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। একটা কথা আমি সর্বদা বলি যে একদিন না খেলে আমি ঘুমোতে পারি না, শরীর অসুস্থ হয়ে যায়। একদিন ব্রাশ না করলে মুখ গন্ধ হয়ে যায়। চা খাই রেগুলার, চা না খেলে শরীরটা উসকুস করে। তাহলে আপনি যখন টার্গেট করছেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব, কিন্তু আপনি ডেলি দেবেন না। আপনি বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, নেমন্তন্ন বাড়ি অ্যাটেন্ড করবেন, ফেসবুকে 5 ঘন্টা দেবেন, হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে 3 ঘন্টা দেবেন, রিল দেখবেন 2 ঘন্টা দেবেন। আপনাকে দিতে না বলছি না, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনি যদি টাইম না দেন, আপনি যদি টাইম ডেলি না দেন, তাহলে আপনার সাকসেস হওয়া খুবই চাপ। দেখুন, নেট যতই টাফ হোক না কেন, ইম্পসিবল বলে কিছু নেই, নামুমকিন বলে কিছু নেই। ডন সিনেমার বিখ্যাত ডায়লগ নিশ্চয়ই জানেন, রনকে পকড়না নামুমকিন নেই মুশকিল है। আমরা বলি মুশকিল নামুমকিন বলে কিছু হয় না। যদি আপনার দুটো জিনিস থাকে, পেশেন্স এন্ড রেগুলারিটি, তাহলে পৃথিবীর কারোর বাবার সাধ্য নেই আপনাকে আটকায়, পৃথিবীর কারোর সাধ্য নেই আপনাকে আটকায়। তাই পেপার 2 এর ক্ষেত্রে সেম স্ট্র্যাটেজি যে যার ক্ষেত্রে, বাট রেগুলার, আপনাকে রেগুলারিটি এন্ড স্ট্র্যাটেজি এন্ড পেশেন্স, এই তিনের বিকল্প নেই। আর দিনের শেষে এন্ড অফ দ্য ডে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি দেন গোল অ্যাচিভ। উইথাউট স্ট্র্যাটেজি কখনো গোল পসিবল নয়। তাই বারবার বলবো, আমরা প্রতি মুহূর্তে, ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের এই সেমিনার পর্ব, ফ্রি ক্লাস পর্ব, এটা রেগুলারই চলতে থাকবে। আমরা প্রত্যেক স্টুডেন্টদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যাতে আপনারা সফল হন। আপনারা নেটের স্ট্র্যাটেজি বুঝুন। নেট ইউজি, গ্রাজুয়েশন, মাস্টার্স এর মতন আপনার লেভেলের এক্সাম নয়। পরীক্ষার 15 দিন আগে, 1 মাস আগে পড়লে হয় না। গাধার মতন 20 ঘন্টা পরে 10 বছর পড়লেও হবে না। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে, স্মার্ট অ্যাক্টিভিটিস করতে হবে, তবেই কি আপনি দিনের শেষে এন্ড অফ দ্য ডে ইউ আর উইনার, ইউ আর নট এ লুজার। জগৎ সংসারে 2 রকম মানুষকে লোকে মনে রাখে, এক উইনার, 2 লুজার। লুজারকে লোকে পায়ে ফেলে মারিয়ে যায়, আর উইনারকে সকলে কাঁধে করে তোলে। আপনি কোন জায়গায় থাকতে চাইছেন, লুজার না উইনার? সেটা আপনি ঠিক করবেন। আপনি কে, হু আর ইউ, কে তুমি, কি তোমার পরিচয়, নিজেকে জিজ্ঞাসা করো। তাহলে তুমি তোমার রেগুলারিটি পড়ার মোটিভেশনটা ওখানেই পাবে।
কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই বেশি কথা বলবো না, আবার কালকে সেমিনার রয়েছে, আবার পরশু রয়েছে, এরপর রেগুলার রয়েছে। তো আমরা আজকের মতো এখানে শেষ করছি। এই ক্লাসগুলো অবশ্যই ইউটিউবে পেয়ে যাবেন এবং তার লিঙ্ক যথারীতিভাবে আমরা যেভাবে দিয়ে দেবো। তো আজকে থ্যাংক ইউ। ক্লাসটিকে সুন্দরভাবে টিচিং অ্যাপটিটিউডকে বোঝানোর জন্য স্ট্র্যাটেজি শুভশ্রী ম্যামকে শিক্ষা সংস্থানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রত্যেক শিক্ষার্থীকে এগিয়ে চলার শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ।